২০০৩ সালের নভেম্বর মাস আমেরিকার নর্থ ক্যারোলাইনা ব্লু রিজ মাউন্টেন্সের ভেতর দিয়ে চলে যাওয়া এক সরু পাহাড়ি রাস্তা, যেটা দিনের বেলাতেও খুব একটা লোক ব্যবহার করে না। পাহাড়, ঘন জঙ্গল আর এমন এক নীরবতা যেটা কানে বাজে। ইথান মিলার তখন ৩৩ বছর বয়সী, পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। কাজের চাপ থেকে ছুটি নিয়ে সে একা হাইকিং করতে এসেছিল। শহরের কোলাহল থেকে দূরে থাকতে তার ভালো লাগত, আর এই পাহাড়ি এলাকাটা তার কাছে ছিল শান্তির জায়গা। সে আগেও এখানে এসেছে, কিন্তু এবার সে একটু ভেতরের দিকে ঢুকতে চেয়েছিল। ম্যাপে একটা পুরনো ট্রেল চিহ্নিত ছিল, যেটা অনেক দিন ধরে মেইনটেইন করা হয় না। রেঞ্জার স্টেশনে তাকে সাবধান করা হয়েছিল, বলা হয়েছিল ট্রেলটা ক্লিয়ার না, আবহাওয়াও বদলাতে পারে। ইথান মাথা নেড়ে হেসেছিল, তার কাছে এগুলো রুটিন সতর্কতা। সকালটা স্বাভাবিক ছিল, ঠান্ডা বাতাস, পাতার উপর পায়ের শব্দ, দূরে পাখির ডাক। সে ধীরে ধীরে ভেতরে ঢুকছিল, মাঝে মাঝে থেমে ছবি তুলছিল। সময়ের হিসাব সে রাখেনি। পাহাড়ে সময় অন্যরকমভাবে চলে। দুপুর গড়িয়ে বিকেল কখন হয়ে গেছে সে টের পায়নি। প্রথম অস্বাভাবিক জিনিসটা সে লক্ষ্য করে যখন হঠাৎ চারপাশের শব্দ থেমে যায়। কোনো পাখি নেই, কোনো বাতাস নেই, যেন জঙ্গলটা নিঃশ্বাস আটকে রেখেছে। ইথান দাঁড়িয়ে পড়ে। সে নিজের হার্টবিট শুনতে পায়। এই অনুভূতিটা তার নতুন না, কিন্তু এবার কেমন যেন বেশি তীব্র। সে আবার হাঁটা শুরু করে, কিন্তু ট্রেলটা আর স্পষ্ট না। গাছের ডাল, পড়ে থাকা পাথর, সব মিলিয়ে পথটা মিলিয়ে যাচ্ছে। ম্যাপ বের করে দেখে, কম্পাস দেখে, দিক ঠিকই আছে, কিন্তু বাস্তবে কিছু মিলছে না। সে কয়েকবার ঘুরে একই জায়গায় ফিরে আসে। তখনই তার মাথায় প্রথমবারের মতো চিন্তাটা আসে, সে পথ হারাচ্ছে। সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। অভিজ্ঞতা থেকে জানে আতঙ্ক সবচেয়ে বড় শত্রু। সে ঠিক করে নিচের দিকে নামবে, যেখানে পানির ধারা থাকার কথা। পানির শব্দ পেলে দিক বোঝা সহজ হবে। কিছু দূর যাওয়ার পর সে সত্যি একটা ফিকে শব্দ শোনে। প্রথমে সে ভাবে পানির আওয়াজ, কিন্তু মন দিয়ে শুনলে সেটা যেন অন্য কিছু। খুব ধীর, তাল মিলিয়ে আসা আওয়াজ, কারো হাঁটার শব্দ। ইথান থেমে যায়। শব্দটাও থেমে যায়। সে ঘুরে তাকায়, কেউ নেই। গাছের ফাঁকে ছায়া ছায়া লাগে, কিন্তু কিছু পরিষ্কার নয়। সে নিজের মনে বলে এটা পশু হতে পারে, তবুও তার ঘাড়ের লোম খাড়া হয়ে যায়। সে হাঁটা শুরু করে, একটু দ্রুত। কয়েক সেকেন্ড পর আবার সেই শব্দ, এবার একটু কাছাকাছি। সে কথা বলতে চায়, হ্যালো, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না। অদ্ভুতভাবে তার জিভ ভারী লাগে। সে গিলতে চায়, পারে না। হঠাৎ তার সামনে ট্রেলের পাশে একটা পুরনো সাইনবোর্ড চোখে পড়ে, কাঠের, প্রায় ভেঙে পড়েছে। তাতে কিছু লেখা ছিল, কিন্তু সময়ে সময়ে বৃষ্টি আর রোদে সব ঝাপসা। শুধু একটা শব্দ এখনো পড়া যায়, ক্লোজড। ইথান বিভ্রান্ত হয়। ম্যাপে এই সাইনবোর্ডের কথা ছিল না। সে পাশ কাটিয়ে যেতে যায়, কিন্তু তখনই সে দেখে সাইনবোর্ডের পেছনে মাটিতে কিছু আঁচড়ের দাগ, যেন কেউ বারবার নখ দিয়ে মাটি খুঁড়েছে। দাগগুলো মানুষের হাতের মতো, কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। ইথানের বুক ধক করে ওঠে। সে আর দাঁড়ায় না, দৌড় দেয়। দৌড়াতে গিয়ে সে খেয়াল করে চারপাশটা বদলে যাচ্ছে। গাছগুলো যেন খুব কাছে এসে গেছে। আকাশ দেখা যাচ্ছে না, আলো দ্রুত কমে আসছে, অথচ তখনও সন্ধে হয়নি। তার পা হোঁচট খায়, সে পড়ে যায়। হাত দিয়ে ভর দিতে গিয়ে সে ঠান্ডা কিছু স্পর্শ করে, মাটি নয়। সে তাকিয়ে দেখে একটা পাথরের মতো কিছু, কিন্তু তাতে খোদাই করা চিহ্ন, বৃত্তের ভেতর লাইন, অচেনা চিহ্ন। সে বুঝতে পারে না এগুলো কি। তার পেছন থেকে একটা শ্বাসের শব্দ আসে, খুব কাছে, মানুষের শ্বাসের মতো, কিন্তু একটু বেশি গভীর, একটু বেশি ধীর। সে ঘুরে দাঁড়ায়। তখন সে প্রথমবার স্পষ্টভাবে দেখে তাকে অনুসরণ করা জিনিসটা। পুরো শরীর দেখা যায় না, শুধু একটা অবয়ব, গাছের ছায়ার ভেতরে দাঁড়িয়ে। মুখটা অন্ধকারে ঢাকা, কিন্তু চোখ দুটো পরিষ্কার। চোখে কোনো রাগ নেই, কোনো আবেগ নেই, শুধু পর্যবেক্ষণ। ইথান দৌড় দেয়। সে জানে দিক, ভুল, ঠিক কিছুই এখন আর গুরুত্বপূর্ণ না, শুধু দূরে যেতে হবে। কতক্ষণ দৌড়েছে সে জানে না। একসময় সে একটা খোলা জায়গায় আসে। সেখানে একটা পরিত্যক্ত ফায়ার লুকআউট টাওয়ার, কাঠের, পুরনো, অনেকদিন ব্যবহার হয়নি। সিঁড়িগুলো ভাঙাচোরা, তবুও তার কাছে এটা আশ্রয়ের মতো লাগে। সে উঠে পড়ে, ওপরে উঠে দরজা বন্ধ করে দেয়। ভেতরে অন্ধকার, ঠান্ডা। জানলার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে সে কিছু নড়াচড়া দেখতে পায়। অবয়বটা নড়ছে না, কিন্তু যেন অবস্থান বদলাচ্ছে, মুহূর্তে এক জায়গায়, পর মুহূর্তে আর এক জায়গায়। ইথান তার ফোন বের করে, কোনো সিগন্যাল নেই। সে 911 ডায়াল করে, কল যায় না। সে ভয়েস মেমো অন করে কথা বলতে শুরু করে, যেন কেউ কখনো শুনলে অন্তত জানে সে কি দেখেছিল।
কথা বলতে বলতে তার কণ্ঠ কাঁপে। সে বলে সে একা নয়, সে অনুভব করছে কেউ আছে। হঠাৎ টাওয়ারের নিচে কাঠের সিঁড়িতে শব্দ শুরু হয়, ধীরে ধীরে, নিয়মিত। কেউ উঠছে, প্রতিটা ধাপে থামছে, আবার উঠছে। ইথান দরজার সামনে দাঁড়িয়ে থাকে। সে চিৎকার করতে চায়, কিন্তু আবারও পারে না। তার মাথার ভেতর চাপ পড়ে, যেন কেউ তার চিন্তার ভেতরে ঢুকছে। দরজার ওপাশ থেকে একটা শব্দ আসে, কথা নয়, ফিসফিস নয়, শব্দটা সরাসরি তার মাথার ভেতরে। অর্থটা পরিষ্কার, কিন্তু শব্দ নেই। বলা হচ্ছে সে ভুল জায়গায় এসেছে, আর এখান থেকে বেরোতে হলে তাকে কিছু ছেড়ে যেতে হবে। ইথান জানে না কিছু মানে কি। সে চোখ বন্ধ করে বসে পড়ে। সময় কেটে যায়, কতক্ষণ সে জানে না। একসময় সব শব্দ থেমে যায়। সে চোখ খুলে দেখে আলো ঢুকছে, সকাল। সে ধীরে ধীরে বাইরে তাকায়। টাওয়ারের চারপাশে কিছু নেই, কোনো পায়ের ছাপ নেই। জঙ্গল আবার স্বাভাবিক। সে নেমে আসে, পথ ধরে হাঁটে। আশ্চর্যভাবে এবার ট্রেল পরিষ্কার। কয়েক ঘন্টার মধ্যে সে রাস্তায় পৌঁছে যায়। সে বেঁচে ফেরে। পুলিশে রিপোর্ট করে, সার্চ টিম পাঠানো হয়, কিন্তু তারা কিছু পায় না। টাওয়ারটা খুঁজে পাওয়া যায় না। অফিসিয়ালি বলা হয় ইথান ডিহাইড্রেশন আর স্ট্রেসের কারণে হ্যালুসিনেশন দেখেছে। কিন্তু সমস্যা হয় কয়েক মাস পর। ইথান ধীরে ধীরে বদলে যেতে থাকে। সে রাতে ঘুমাতে পারে না। মাঝে মাঝে সে মাঝরাতে উঠে বসে, বলে সে আবার সেই শব্দ শুনছে। তার ঘরের কোণে সে ছায়া দেখতে পায়। একদিন সে হঠাৎ কাজে যাওয়া বন্ধ করে দেয়। বন্ধুদের ফোন ধরতে চায় না। শেষবার তাকে দেখা যায় যখন সে আবার ব্লু রিজ মাউন্টেন্সের দিকে গাড়ি চালিয়ে যায়। সে কাউকে কিছু জানায়নি। তার গাড়ি পরে রাস্তার পাশে পাওয়া যায়, দরজা খোলা। ভেতরে তার ফোন, ওয়ালেট সব ছিল। শুধু একটা জিনিস আলাদা, তার ফোনে একটা নতুন ভয়েস মেমো। সেখানে তার কণ্ঠ খুব শান্ত। সে বলছে এখন সে বুঝতে পারছে তাকে কি ছেড়ে যেতে হয়েছিল, আর এবার সে সেটা ঠিক করতে ফিরে যাচ্ছে। এরপর ইথান মিনার আর কখনো পাওয়া যায়নি। ইথান মিলার নিখোঁজ হবার পর প্রথম কয়েকদিন ঘটনাটা খুব একটা গুরুত্ব পায়নি। পাহাড়ি এলাকায় মানুষ হারিয়ে যাওয়া নতুন কিছু নয়। পুলিশ রিপোর্টে লেখা হয়েছিল ভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স পসিবল। তার পরিবার মানতে পারেনি, কিন্তু প্রমাণের অভাবে তদন্ত ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসে। ব্লু রিজ মাউন্টেন্স আবার আগের মতোই নীরব হয়ে যায়, যেন কিছুই ঘটেনি। কিন্তু ইথানের কেসটা পুরোপুরি শেষ হয়নি, কারণ সে নিখোঁজ হওয়ার প্রায় ৩ মাস পর এক অদ্ভুত জিনিস সামনে আসে। নর্থ ক্যারোলাইনার এক ছোট শহরের লাইব্রেরিতে কাজ করত লরেন মিলার, ইথানের ছোট বোন। একদিন সে পুরনো লোকাল নিউজের আর্কাইভ ঘাঁটছিল, সম্পূর্ণ অন্য একটা কাজের জন্য। হঠাৎ তার চোখ পড়ে যায় ১৯৬৮ সালের একটি ছোট খবরের ওপর। খুব ছোট কলাম, কোনো ছবি নেই। শিরোনাম ছিল হাইকার মিসিং ইন ব্লু রিজ এরিয়া। খবরটা পড়ে লরেনের বুক কেঁপে ওঠে। নিখোঁজ ব্যক্তির বর্ণনা অস্বাভাবিকভাবে ইথানের সঙ্গে মিলে যাচ্ছিল। বয়স আলাদা, নাম আলাদা, কিন্তু ঘটনা প্রায় একই। একা হাইকিং, পুরনো ট্রেল, ফিরে আসা, তারপর কয়েক মাসের মধ্যে আবার পাহাড়ে যাওয়া এবং চিরতরে নিখোঁজ। খবরের শেষ লাইনে লেখা ছিল লোকাল রেঞ্জাররা একটি অচিহ্নিত কাঠের স্ট্রাকচারের কথা উল্লেখ করেছিলেন, যেটা ম্যাপে ছিল না। লরেন খবরটা কপি করে বাড়ি নিয়ে যায়। সে আরও খুঁজতে শুরু করে। যত খোঁজে ততই সে বুঝতে পারে এই ধরনের কেস এক দুটা না, দশকের পর দশক ধরে একই এলাকায় একই ধাঁচের ঘটনা ঘটেছে। অনেক রিপোর্টে একটা মিল আছে। মানুষেরা প্রথমে বেঁচে ফিরে আসে, মানসিকভাবে বদলে যায়, তারপর নিজের ইচ্ছায় বা অজান্তে আবার ফিরে যায় পাহাড়ের দিকে। লরেন এই তথ্যগুলো নিয়ে পুলিশের কাছে যায়। পুলিশ আগ্রহ দেখায় না, তাদের কাছে এটা কোইন্সিডেন্স। কিন্তু লরেন থামে না। সে ইথানের ফোন থেকে উদ্ধার হওয়া ভয়েস মেমোগুলো আবার শোনে। শেষ মেমোটা বারবার শোনার পর সে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। ইথানের কণ্ঠের নিচে খুব হালকা একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে। প্রথমে সেটা বাতাস মনে হয়, কিন্তু মন দিয়ে শুনলে সেটা যেন নিয়মিত ছন্দে ওঠানামা করা শব্দ, প্রায় শ্বাসের মতো। লরেন অডিওটা এক পরিচিত সাউন্ড ইঞ্জিনিয়ারকে পাঠায়। কয়েকদিন পর সে ফোন করে বলে ওই শব্দটা বাতাস বা নয়েজ না, সেটা লো ফ্রিকোয়েন্সির একটা প্যাটার্ন, যেটা ইচ্ছাকৃতভাবে তৈরি। মানুষের কণ্ঠ নয়, কিন্তু কোনো জীবিত সিস্টেম থেকে আসা শব্দ। এই তথ্য লরেনকে আরও অস্থির করে তোলে। সে সিদ্ধান্ত নেয় সে নিজেই ব্লু রিজে যাবে। পরিবার মানা করে, বন্ধুরা ভয় পায়, কিন্তু লরেনের মাথায় তখন একটাই কথা, ইথান একা গিয়েছিল, সে একা যাবে না। সে লোকাল এক রেঞ্জার,
মার্ক ডসানের সঙ্গে যোগাযোগ করে। মার্ক প্রায় ২০ বছর ধরে ওই এলাকায় কাজ করছে। শুরুতে সে আগ্রহ দেখায় না, কিন্তু যখন লরেন পুরনো কেসগুলোর কথা বলে, মার্ক চুপ করে যায়। শেষমেশ মার্ক রাজি হয়। শর্ত একটাই, তারা অফিসিয়াল ট্রেল ছাড়বে না। লরেন মাথা নাড়ে, কিন্তু তার ভেতরে সে জানত সত্যটা অফিসিয়াল ট্রেলে নেই। তারা সকালে রওনা দেয়। আবহাওয়া পরিষ্কার, সবকিছু স্বাভাবিক। কয়েক ঘন্টা হাঁটার পর লরেন আবার সেই অদ্ভুত নীরবতাটা অনুভব করে। পাখির শব্দ থেমে যায়, বাতাস নেই। মার্কও থেমে যায়। সে নিচু গলায় বলে, এই অংশটা আমি পছন্দ করি না। লরেন জিজ্ঞেস করে কেন। মার্ক সরাসরি উত্তর দেয় না। সে শুধু বলে, এখানে কম্পাস ঠিক কাজ করে না। ঠিক তখনই লরেন দেখে কম্পাসের সূচ ধীরে ধীরে ঘুরছে, কোনো নির্দিষ্ট দিকে স্থির হচ্ছে না। তারা আরও ভেতরে যায়। অফিসিয়াল ট্রেলের চিহ্ন হালকা হয়ে আসে। হঠাৎ লরেন একটা পরিচিত অনুভূতি পায়, যেন সে এই জায়গাটা আগে দেখেছে, যদিও সে কখনো আসেনি। তার মাথার ভেতর ইথানায় কণ্ঠ ভেসে ওঠে, কিন্তু কোনো শব্দ নেই, শুধু অনুভূতি। তারা তখন একটা খোলা জায়গায় পৌঁছায়। সেখানেই লরেন প্রথমবার দেখে সেই কাঠের স্ট্রাকচার। ঠিক টাওয়ারও না, আবার কেবিনও না, মাঝামাঝি কিছু। কাঠ পুরনো, কিন্তু পচা না, যেন সময় এখানে আলাদা গতিতে চলে। মার্ক থেমে যায়, তার মুখ ফ্যাকাশে। সে বলে, এই জায়গাটা ম্যাপে নেই। লরেন এগোতে চায়, মার্ক তাকে ধরে ফেলে। সে বলে, এখানেই লোকজন হারায়। লরেন তার হাত ছাড়িয়ে সামনে যায়। দরজার কাছে গিয়ে সে দেখে কাঠে আঁচড়ের দাগ, হাতের ছাপ, লম্বা আঙুল, ঠিক ইথানের বর্ণনার মতো। ভেতর থেকে একটা শব্দ আসে, দরজা বন্ধ থাকা সত্ত্বেও। শব্দটা কোনো ভাষা নয়, কিন্তু অর্থ পরিষ্কার। লরেনের মাথার ভেতর একটা চিন্তা ঢুকে পড়ে, ইথান এখানে আছে, অপেক্ষা করছে। মার্ক চিৎকার করে বলে, শুনছ না, এগুলো তোমার মাথায় ঢুকছে। সে লরেনকে টেনে নিতে চায়। ঠিক তখনই মাটি কেঁপে ওঠে, খুব হালকা কিন্তু স্পষ্ট। চারপাশের ছায়া নড়ে ওঠে, গাছের ফাঁকে ফাঁকে অবয়ব দেখা যায়, এক না, অনেক। লরেন তখন বুঝতে পারে এটা শুধু একটা জায়গা নয়, এটা একটা প্রক্রিয়া। যারা একা আসে, যারা নিজের ভেতরের শূন্যতা নিয়ে আসে, এই জায়গা তাদের ধরে রাখে, তাদের কিছু নেয়, তারপর আবার ডাকে। মার্ক আর লরেন দৌড় দেয়। পেছন থেকে সেই শ্বাসের মতো শব্দ আসে, এবার অনেকগুলো। তারা অফিসিয়াল ট্রেলে পৌঁছানোর ঠিক আগে মার্ক হোঁচকে খায়। লরেন ফিরে তাকায়। সে দেখে মার্কের পায়ের চারপাশে ছায়া জমে গেছে, যেন মাটি থেকে কিছু উঠে এসে তাকে ধরে রেখেছে। লরেন চিৎকার করে, টান দেয়। মার্ক এক মুহূর্তের জন্য তার দিকে তাকায়। তার চোখে ভয় নেই, বরং অদ্ভুত শান্তি। সে বলে, ওরা জানে আমি ক্লান্ত। তারপর তার হাত আলগা হয়ে যায়। লরেন দৌড়ায়, থামে না, পিছনে তাকায় না। যখন সে শেষমেশ রাস্তায় পৌঁছায়, তখন সন্ধ্যা। সে একা, মার্ক আর ফেরে না। এই ঘটনার পর ব্লু রিজ এলাকায় আবার তদন্ত শুরু হয়। মার্কের কেসও নিখোঁজ হিসেবে নথিভুক্ত হয়। অফিসিয়ালি বলা হয় ভূমিধস বা দুর্ঘটনা। লরেন কাউকে পুরো সত্য বলতে পারে না, কারণ সে নিজেও জানে না মানুষ বিশ্বাস করবে কিনা। বছর পেরোয়, লরেন শহর ছেড়ে চলে যায়, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে সে পাহাড়ের দিক থেকে আসা সেই ছন্দবদ্ধ শব্দ শুনতে পায়। তার ফোনে কোনো সিগন্যাল ছাড়াই একটা অডিও ফাইল আসে। খোলার সাহস সে করে না। ব্লু রিজ মাউন্টেন্স আজও দাঁড়িয়ে আছে। ট্রেইলের বোর্ডে এখন নতুন করে লেখা আছে, ডু নট হাইক অ্যালোন। কিন্তু যারা যায় তারা জানে না আসল সতর্কবার্তাটা বোর্ডে লেখা নেই। কারণ পাহাড় শুধু মানুষ হারায় না, সে অপেক্ষা করে যতক্ষণ না কেউ নিজেই ফিরে যেতে চায়। মার্ক ডসনের নিখোঁজ হওয়ার পর ব্লু রিজ মাউন্টেন্সের ওই অংশটা কয়েক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়। মিডিয়াতে খুব ছোট করে খবর বেরোয়, এক্সপিরিয়েন্সড রেঞ্জার মিসিং ডিউরিং রুটিন পেট্রোল। কেউ গভীরে যায় না। লরেনকে কয়েকবার জেরা করা হয়, কিন্তু সে যা বলেছিল তার বেশিরভাগই রিপোর্টে রাখা হয়নি। তদন্তকারীরা শুধু এটুকুই লিখেছিল, সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। সময় গড়াতে থাকে, মানুষ ভুলে যায়, কিন্তু লরেন ভুলতে পারে না। মার্ক নিখোঁজ হওয়ার প্রায় 1 বছর পর লরেনের জীবনে একটা অদ্ভুত পরিবর্তন শুরু হয়। প্রথমে খুব ছোট জিনিস। সে লক্ষ্য করে গভীর রাতে তার ঘুম ভেঙে যায় ঠিক একই সময়, 3:17 প্রতিবার, কোনো দুঃস্বপ্ন ছাড়াই। শুধু হঠাৎ চোখ খুলে যায় আর বুকের ভেতর একটা পরিচিত চাপ, যেন দূর থেকে কেউ তাকে ডাকছে। এক রাতে সে আর সহ্য করতে পারে না, ফোনটা তুলে নেয়। অদ্ভুতভাবে স্ক্রিনে কোনো নোটিফিকেশন নেই, তবু সে নিশ্চিত কিছু এসেছে।
ভয়েস রেকর্ডার অ্যাপ খোলা, নতুন একটা ফাইল, তারিখ বা সময় কিচ্ছু লেখা নেই। সে অনেকক্ষণ তাকিয়ে থাকে, তারপর প্লে করে। শুরুতে শুধু হালকা একটা শব্দ, বাতাসের মতো, কিন্তু বাতাস না। তারপর ধীরে ধীরে শব্দের ভেতর থেকে একটা পরিচিত ছন্দ বেরিয়ে আসে, ঠিক সেই ছন্দ যেটা ইথানের শেষ ভয়েস মেমোতে ছিল। কয়েক সেকেন্ড পর তার নিজের শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ শব্দের নিচে খুব হালকা করে একটা কণ্ঠ শোনা যায়। খুব পরিষ্কার না, কিন্তু তার কাছে পরিচিত। ইথানের কণ্ঠ। সে কিছু বলছে না, শুধু শ্বাস নিচ্ছে, গভীর ধীর শ্বাস। মাঝে মাঝে অন্য একটা শ্বাস মিশে যাচ্ছে, ভারী পুরনো কিছু। লরেন ফোনটা ফেলে দেয়, কিন্তু শব্দ থামে না। এবার যেন ঘরের ভেতর থেকেই আসছে। সে উঠে দাঁড়ায়, জানালার বাইরে তাকায়, দূরে পাহাড়ের রেখা অন্ধকারে দাঁড়িয়ে। তার মনে হয় পাহাড়টা একটু কাছে এসেছে। পরের কয়েক সপ্তাহ লরেন স্বাভাবিক থাকার চেষ্টা করে, কাজ করে, মানুষের সঙ্গে কথা বলে, কিন্তু ভেতরে ভেতরে সে বদলে যেতে থাকে। পাহাড়ের দিকে তাকালে তার আর ভয় লাগে না, বরং একটা টান অনুভব করে, ঠিক যেমন ইথান বর্ণনা করেছিল, ঠিক যেমন মার্ক শেষ মুহূর্তে শান্ত ছিল। একদিন সে সিদ্ধান্ত নেয়, সে আবার ব্লু রিজে যাবে। এইবার সে কাউকে জানায় না, গাড়ি নিয়ে একা রওনা দেয়, ফোন বন্ধ করে রাখে। তার মাথার ভেতর একটা অদ্ভুত স্বচ্ছতা, কোনো দ্বিধা নেই, যেন অনেক দিন ধরে সে এই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিল। সে সেই পুরনো রাস্তায় পৌঁছায়। ট্রেলের শুরুতে নতুন বোর্ড লাগানো, সতর্কবার্তা, জরুরি নম্বর। সে সেগুলোর দিকে তাকায় না, ভেতরে ঢুকে পড়ে। এইবার জঙ্গল তাকে স্বাগত জানায়। নীরবতা আর অস্বাভাবিক লাগে না, বরং পরিচিত। সে হাঁটতে থাকে, খুব ধীরে, পথ নিজে থেকেই খুলে যায়। সে আর পথ হারায় না, যেন কেউ তাকে গাইড করছে। এক সময় সে সেই খোলা জায়গায় পৌঁছে যায়। কাঠের স্ট্রাকচারটা সেখানে দাঁড়িয়ে, আগের মতোই, সময় একে ছুঁতে পারেনি। দরজার সামনে দাঁড়িয়ে লরেন থামে। তার বুকের ভেতর কোনো ভয় নেই, শুধু একটা গভীর ক্লান্তি। দরজা নিজে থেকেই খুলে যায়। ভেতরে অন্ধকার, কিন্তু সম্পূর্ণ নয়। দেয়ালের দিকে তাকিয়ে সে দেখে নাম, অনেক নাম, কিছু পুরনো, কিছু নতুন। সে ইথানের নাম দেখে, মার্কের নাম দেখে, আর আরও অনেক নাম যেগুলো কোনো নিউজে কখনো আসেনি। তার মাথার ভেতর সেই কণ্ঠ ফিরে আসে, এবার পরিষ্কার। বলা হয় সে একা না, কেউ একা থাকে না এখানে। যারা আসে তারা কিছু রেখে যায় আর কিছু পায়। লরেন ধীরে ধীরে ভেতরে এগোয়। তার পেছনে দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু শব্দ হয় না। সে শেষবারের মতো ভাবে, কেউ কি তাকে খুঁজবে? তারপর সেই চিন্তাটাও মিলিয়ে যায়। কয়েক মাস পর ব্লু রিজ মাউন্টেন্সের এক প্রান্তে লরেনের গাড়ি পাওয়া যায়, দরজা লক করা। ভেতরে তার ব্যাগ, ফোন, সব কিছু। ফোনে একটা নতুন অডিও ফাইল ছিল। এইবার শুধু একটাই শব্দ, অনেকগুলো শ্বাস একসাথে। শেষে খুব হালকা করে একটা নারীর কণ্ঠ, আমি ঠিক আছি। এই ফাইলটা অফিসিয়াল রিপোর্টে রাখা হয়নি। আজও ব্লু রিজ মাউন্টেন্স দাঁড়িয়ে আছে। মানুষ আসে, মানুষ যায়, কিছু মানুষ আর ফেরে না। আর যারা ফেরে তাদের কেউ পুরোপুরি বিশ্বাস করে না। কিন্তু পাহাড় জানে, সে সব নাম মনে রাখে আর অপেক্ষা করে। কারণ কেউ যদি একবার ডাক শুনে ফেলে, পাহাড় জানে একদিন না একদিন সে নিজেই ফিরে আসবে।